ফিওনা বাক্যটি শেষ করতে পারল না। হঠাৎই জ্যাসপার তার হাতগুলো দিয়ে দৃঢ়ভাবে ফিওনার কোমর জড়িয়ে ধরল আর এক ঝটকায় তাকে নিজের শক্তিশালী বাহুর ভাঁজে কাঁধে তুলে নিল। ফিওনার দীর্ঘ সোনালি চুল ধরে পড়ল জ্যাসপারের পিঠে, যেন রৌদ্র ছায়ায় আলোর ঢেউ দুলছে তার মসৃণ সাদা শার্টের উপর। তার চুলগুলো জ্যাসপারের চলার তালে তালে নরমভাবে দুলছিল, ঠিক যেন পাহাড়ের ঝর্ণায় পড়ে থাকা সূর্যলোকে সোনার ধারা। ফিওনার মুখে বিস্ময় আর শিহরণের রেখা। নিজের অবশ শরীরটাকে যেন সে সংবরণ করতেও ভুলে গেছে। অন্যদিকে জ্যাসপার সেই দৃঢ়তা ভঙ্গিতে কোনো কথা না বলে সোজা এগিয়ে চলল সিঁড়ি বেয়ে। তার একমাত্র লক্ষ্য যেন তাকে নিয়ে ফিওনার নির্জন কক্ষে পৌঁছনো, যেখানে তার সমস্ত দাবি প্রতিষ্ঠিত হবে। ফিওনার ঘরের সামনে পৌঁছতেই স্লাইডিং দরজা নীরবে খুলে গেল, যেন তাদের প্রবেশের অপেক্ষাতেই ছিল। জ্যাসপার এক মুহূর্তের বিলম্ব না করেই সোজা ফিওনাকে নিয়ে ঘরে প্রবেশ করল। তার শক্ত বাহুতে ফিওনাকে স্থির রেখেছে, ঠিক যেন কোনো মূল্যবান সম্পদ ধরে আছে। তারপর এক গভীর আবেগময় দৃঢ়তার ফিওনাকে কাছের দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরল। ফিওনার পিঠ ঠেকে গেল সেই শীতল কাছে, আর তার দীর্ঘ সোনালি চুল ছড়িয়ে পড়ল কাচের উপর, যেন তারা আলো ছড়াচ্ছে। ফিওনার পা দুটো জ্যাসপারের কোমর পেঁচিয়ে রয়েছে, এক অব্যক্ত আকর্ষণে বাধা পড়ে আছে তারা, একই সাথে দুর্বল এবং স্থির। জ্যাসপারের সবুজ চোখ জোড়ায় গভীর তীব্রতা যেন ফিওনার সমস্ত ভাবনা পড়ে ফেলতে চাইছে। তাদের মাঝে আর কোনো শব্দ নেই, শুধু দৃষ্টির ভাষায় কথা বলছে দুজন। এই নীরব মুহূর্তে ফিওনা বুঝতে পারল সে জ্যাসপারের এই শক্ত গভীর আলিঙ্গনে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তবুও ফিওনা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, আর চোখে এক ভীতির ছাপ, মুখে দমবন্ধ কণ্ঠে অসহায় আকুতি। ছাড়ুন আমাকে প্লিজ, আপনি আসলে কি চাইছেন? জ্যাসপার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। তার কঠোর নির্লিপ্ত দৃষ্টির আড়ালে যেন এক অনর সংকল্প। ফিওনার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছিল তার ইস্পাতের মতো দৃঢ় বাহু থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। তবুও হঠাৎ তার দৃষ্টি আটকে গেল জ্যাসপারের ঘাড়ে। সেই প্রাচীন ড্রাগনের ট্যাটুটি রহস্যময় ভাবে যেন সাড়া দিচ্ছে। সবুজ ও সোনালি আলোর দুটি একে একে ঝলসে উঠছে, আবার নিভে যাচ্ছে, যেন কোনো আদি যন্ত্রণা বা আকাঙ্ক্ষা থেকে সাড়া দিচ্ছে। আলোর এই তরঙ্গমালা ফিওনার চোখের সামনে এক অদ্ভুত মায়াবী দৃশ্যপট তৈরি করছে, যেন এই আলো তাকে সতর্ক করছে বা চিরন্তন কোনো বন্ধনের বার্তা দিচ্ছে। জ্যাসপারের সেই স্থির গভীর দৃষ্টি ফিওনার দিকে নিবদ্ধ। কোনো উত্তর না দিলেও তার প্রত্যেকটি নড়াচড়ায় যেন এক বিস্ময়কর তীব্রতা ছিল, যা ফিওনাকে আচ্ছন্ন করে রেখেছে। জ্যাসপারের কাছে ছটফট করছিল ফিওনা, তার হাত দুটো দিয়ে জ্যাসপারের দুই কাঁধে ঠেলতে লাগলো। জ্যাসপারের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, মুখ দিয়ে অস্ফুটে বলল, ছাড়ুন। কিন্তু ফিওনার বাক্য শেষ হওয়ার আগেই জ্যাসপার তার শক্ত হাতের একটি দিয়ে ফিওনার দুই হাতকে উপরে তুলে ধরে চেপে দিল কাচের দেওয়ালে, মাথার ঠিক উপরে। অন্য হাতটি ধীরে ধীরে চলে গেল তার গলায়, চেপে ধরে ফিওনাকে সামান্য নিঃসার করে ফেলল। ফিওনার ঠোঁট থেকে মৃদু এক চাপা আর্তনাদ বেরোলো। আহ! কাচের দেওয়ালের ওপর ভাসমান আলোর প্রতিফলন জ্যাসপারের চোখে এক ভয়াল ছায়া তৈরি করেছিল। ফিওনার সোনালি চুলগুলো কাচের উপর ছড়িয়ে পড়েছিল, আর তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠছিল। তবুও জ্যাসপারের মুখে এক অনর সংকল্পের ছাপ, যেন ফিওনার প্রতিটি প্রতিরোধকে সে ভেঙে ফেলে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এক মুহূর্তের বিলম্ব না করে জ্যাসপার তার রক্তিম বেগুনি ঠোঁটজোড়া যেন আগুনের শিখা ফিওনার কোমল গোলাপি ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। তার ঠোঁটের স্পর্শে ফিওনার সারা দেহে যেন অসংখ্য বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ল। এই চুম্বন ছিল দখলদারির, চাহিদার এবং গভীর আকাঙ্ক্ষার। এর প্রাথমিক আবেগ যা তাকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল। ফিওনা তার চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ে গেল সেদিনের সেই তেতো স্বাদের কথা, যখন জ্যাসপার প্রথম তাকে স্পর্শ করেছিল। কিন্তু আজকের চুম্বনটি ছিল ভিন্ন, অতীতের যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্যে বড্ড বেশি আবেগপ্রবণ। তার ঠোঁটের কোমলতা জ্যাসপারের আগ্রাসী নৈকট্যকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। জ্যাসপারের হাতগুলো তার হাতে আর গলায়
বুনো একটি দুঃসাহসিক খেলায় জড়িয়ে গেল, যেন সে পৃথিবীর সমস্ত আবেগ এবং ইচ্ছেকে তার ভিতরে প্রবাহিত করতে চায়। ফিওনার নিঃশ্বাস জড়িয়ে আসছে, প্রতিটি পালক যেন আকর্ষণের উন্মাদনাকে আরো জোরালো করছে। হৃদয় কেঁপে উঠছে। এটা শুধু একটা চুম্বন নয়, এটা ছিল সংযোগের এক নতুন স্তর, যেখানে প্রেমের আগুনের তীব্রতা অস্বাভাবিকভাবে উচ্চতর হয়ে উঠছিল। আশ্চর্যজনকভাবে ফিওনা আজকের চুম্বনে একটি অদ্ভুত মিষ্টি তরল জাতীয় স্বাদ অনুভব করলো, যা তার জন্য এক ভিন্ন জগতের দরজা খুলে দিল। সেদিনের বিষাক্ত তেতো স্বাদের স্মৃতি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর তার স্থান দখল করে নিচ্ছিল এক অপার্থিব মিষ্টতা, যা পৃথিবীর কোনো পরিচিত মিষ্টির সাথে তুলনীয় নয়। জ্যাসপারের চুম্বনের সাথে বের হওয়া এই মিষ্টি তরল আসলে এক ধরনের জটিল রাসায়নিক মিশ্রণ। জ্যাসপারের ঠোঁটের স্পর্শে ফিওনা অনুভব করল যেন এক মধুময় ঝর্ণা তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই চুম্বনের সাথে মিশে থাকা গ্লুকোজের মিষ্টির স্বাদ তাকে বিমোহিত করে, যেন তার জিহ্বার প্রতিটি কোষ জেগে উঠেছে এই অপার্থিব মাধুর্যের স্বাদ নিতে। ডোপামিন ও সেরোটোনিনের কোমল স্পর্শে তার মস্তিষ্ক এক ধরনের সুখানুভূতির ঢেউ ওঠে, এবং অক্সিটোসিনের প্রভাবে তার মনে জন্ম নেয় এক অজানা আকাঙ্ক্ষা, যা তাকে জ্যাসপারের প্রতি আরো গভীরভাবে টেনে নেয়। জ্যাসপারের ঠোঁটের সঞ্চারিত মিষ্টি তরল থাকা ফেনিল ইথাইলামিন তার মনে এক উচ্ছ্বাসের সৃষ্টি করে, যেন তার হৃদয় শুধু চলতে চাইছে এই অমোঘ আকর্ষণে। ফিওনা নিজেও অবচেতনে জ্যাসপারকে আরও কাছে টেনে নিতে চায়, এবং তার ঠোঁটের মাদকতা যেন তাকে এক নতুন পৃথিবীর স্বাদ দিতে থাকে, যেখানে মিষ্টতা আর আবেগের গভীরতা একসাথে মিলে তাকে আবিষ্ট করে রেখেছে। জ্যাসপার এমন এক বিশেষ প্রাণী যে ড্রাগন আর মানবরূপের মিশ্রণে গঠিত, তাই তার শারীরিক কার্যক্রম মানুষের চেয়ে ভিন্ন এবং অত্যন্ত রহস্যময়। চুম্বনের সময় তার শরীরে থাকা কিছু বিশেষ গ্রন্থি সক্রিয় হয়, যা গ্লুকোজ বা মিষ্টি স্বাদের এক প্রকার তরল নিঃসৃত করে। সেদিন জ্যাসপারের চুম্বনে তেতো স্বাদ পাওয়ার কারণ ছিল, সেদিন জ্যাসপার অসুস্থ ছিল, তার চুম্বনে তেতো স্বাদ পাওয়া গিয়েছিল, যা তার দেহে তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত কেমিক্যালের কারণে, এক ধরনের অ্যামাইন বা কেটোন কেমিক্যালের মতো, যা তার অসুস্থতার সময় দেহে তৈরি হয়েছিল। সেদিন জ্যাসপারের শরীর থেকে হাইড্রোক্সিফেনাইল অ্যাসিটিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়েছিল তার চুম্বনের সাথে। ফেনোলিক যৌগগুলোতে সাধারণত তেতো স্বাদ থাকে, যা স্বাভাবিক স্বাদকে বিকৃত করেছিল। জ্যাসপারের অনুভূতি যেন এক নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছিল। ফিওনার শরীর থেকে নিঃসৃত বায়োকেমিক্যাল যৌগগুলো তার দেহে ঢুকে তাকে এক আশ্চর্য শক্তি অনুভব করাচ্ছিল। এই শক্তি ছিল তীব্র, উন্মত্ত এবং গভীর, এমনকি তার চিন্তা ও অভিজ্ঞানকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ফিওনার ঠোঁটের কোমল স্পর্শ জ্যাসপারের জন্য এক অবিশ্বাস্য আচ্ছন্নতার সৃষ্টি করছিল। অতঃপর ওর কাজ শেষ, জ্যাসপার এবার ফিওনার ঠোঁটছোড়া ছেড়ে দিতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিওনা মিষ্টির স্বাদের আবেশে জ্যাসপারের ঠোঁটছোড়া আঁকড়ে রেখেছে, যেন তার সব সত্তা এই মুহূর্তে একত্রিত হতে চাচ্ছে। ফিওনার শরীর থেকে নিঃসৃত অক্সিটোসিন আর ডোপামিনের মতো বায়োকেমিক্যালের কারণে জ্যাসপারের দেহের প্রতিটি কোষে একটি উজ্জ্বল শক্তি ছড়িয়ে পড়েছিল। ফিওনা তার কাঁধে আঁকড়ে ধরা, যেন মুক্তির কোনো ইচ্ছে তার নেই। তাদের এই মুহূর্তে যেন প্রকৃতির কোনো অলঙ্ঘনীয় বাঁধন। জ্যাসপার অনুভব করছিল তার ভেতরের লুকায়িত সুপ্ত বাসনাগুলো ধীরে ধীরে সাড়া দিচ্ছে, তার শরীরের ভেতরের উত্তেজনা যেন এক মুহূর্তেই জ্বলে উঠছে। এই রাসায়নিক পরিবর্তন তার ভিতরের এক নতুন সেক্সুয়ালিটি উত্তেজনা অ্যাক্টিভ করে তুলেছে। তার দেহের প্রতিটি কোষ যেন এই প্রাণস্পর্শী আকর্ষণে সাড়া দিচ্ছে, প্রতিটি শ্বাস যেন তাদের আরও কাছে টেনে নিচ্ছে। তাদের চোখের যোগাযোগে এক গভীর আবেদন স্পষ্ট, এ যেন একে অপরের অস্তিত্বে বিলীন হওয়ার এক অদম্য তাগিদ। ফিওনা তার হাতের স্পর্শে তাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে গেছে, যেখানে যুক্তি বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। জ্যাসপার নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টাই যেন বারবার ব্যর্থ হচ্ছে।
তার দেহের উত্তেজনা আর শারীরিক কামনা আবেগের দ্বন্দ্ব এক হয়ে তার ভেতরের পশু প্রবৃত্তিকে একে একে জাগ্রত করছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে যে কামনার ঢেউ উঠেছে তা এক অজানা গভীরতায় ডুবিয়ে দিতে চাইছে। তার কাঁধে ফিওনার হাতের মৃদু চাপ, ফিওনার কোমল ত্বকের উষ্ণতা, তাদের দম আটকে যাওয়া নিঃশ্বাসগুলো সবই তাকে অনিয়ন্ত্রিত এক আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মনের এক কোণায় ভীতিও উকি দিচ্ছে। সে জানে এই আকর্ষণের গভীরতা তাদের দুজনকেই বিপদে ফেলতে পারে, বিশেষ করে ফিওনাকে। এই গভীর মুহূর্তে থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে এক ঝাঁকুনিতে ফিরিয়ে আনতে জ্যাসপার হঠাৎ ফিওনার নরম পাতলা নিচের ঠোঁটে প্রবলভাবে একটা কামড় বসিয়ে দিল। তার চোখে এক ধোঁয়াশাচ্ছন্ন আকাঙ্ক্ষা আর ঠোঁটে সেই তীব্র কামড়ের দাগ। ফিওনা ব্যথায় আঁতকে উঠল, কিন্তু সেই ক্ষণস্থায়ী ব্যথার সাথে সাথেই তার মনে উন্মুক্ত হলো এক আবেগময় অনুভূতি, যেন জ্যাসপারের সেই মৃদু কামড় তার ভেতরে এক নতুন সাড়া জাগিয়েছে। তার কাঁধের আঁকড়ে ধরা হাতগুলো এক মুহূর্তেই শিথিল হয়ে আসলো। জ্যাসপার দেখল ফিওনার ঠোঁটে তার প্রবল কামড়ের কারণে একটি ছোট কাটা হয়েছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এলো, একদিকে অস্থিরতা, অন্যদিকে চরম আকর্ষণ। ফিওনার চোখে প্রথমে ব্যথা, কিন্তু এরপর দ্রুত সেই ব্যথার জায়গাটির দিকে তাকাতে তাকাতে এক অদ্ভুত আবেশ প্রবাহিত হতে লাগলো। জ্যাসপার হাত বাড়িয়ে ফিওনার ঠোঁটের কাটা জায়গাটিকে স্পর্শ করার জন্য এগিয়ে এলো। পরক্ষণেই কিছু একটা ভেবে থেমে গেল। জ্যাসপার ধীরে ধীরে তার সবুজ চোখজোড়া ফিওনার বাদামি চোখে রাখলো, যেন এক নীরব কথোপকথনে বলছে, নিজেকে নিয়ন্ত্রণ করো বোকা মানবী। ফিওনা সেই উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে যেন এক অনির্বচনীয় ইশারার আদান প্রদান ঘটল, যা কথা নয় কিন্তু অনুভূতির স্তরে একে অপরকে ছুঁয়ে গেল। এক মৃদু গভীর আর সূক্ষ্ম আকর্ষণ, যা তাদের এই মুহূর্তটাকে অমোঘ আর মোহনীয় করে রাখল। জ্যাসপার আর এক মুহূর্তও অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎই নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল, কিন্তু এবার আগের বারের মতো তীব্র আঘাত লাগলো না, বরং তার শরীরে শুধুমাত্র মৃদু ব্যথার স্রোত খেলে গেল। জ্যাসপার কোনো কথা না বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল, যেন কোনো অশান্তি তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, তার মন কিছুটা বিভ্রান্ত। সে এখনো পুরোপুরি নিজের চেতনা ফিরে পায়নি। জ্যাসপারের সেই গভীর চুম্বন আর রহস্যময় দৃষ্টি তার মনে গেঁথেছিল ফিওনা স্বপ্নের ঘোরে আটকে ছিল যেন। ফিওনার মনে হলো এই অদ্ভুত চুম্বন, এই নিষিদ্ধ মুহূর্তগুলি তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করেছে। এই যেন আগুনের শিখার মতো, যা তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, কিন্তু সে তার থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। জ্যাসপারের চলে যাওয়ার পরও সেই অনুভূতি তার ভিতরে এক গভীর প্রভাব রেখে গেছে, যা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। এ এক মাদকতার মতো, যা তাকে বাধ্য করছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ওয়াংলি বসে আছেন তার ল্যাবের আরামদায়ক চেয়ারে। চারপাশে বড় বড় পর্দায় নানা তথ্য ভেসে উঠেছে। আর হঠাৎই নজরে এলো একটি বিশেষ ব্রেকিং নিউজ আপডেট। তার চোখের সামনে খবরটির লাল অক্ষরে ঝলসে উঠল। বিস্ময়কর হত্যা, 6 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার। আগুনের উৎস রহস্যজনক। খবরটা পড়ার সঙ্গে সঙ্গেই ওয়াংলির দৃষ্টিতে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সংবাদদাতার কণ্ঠে ধরা আতঙ্ক তাকে মুহূর্তেই শিহরিত করল। সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত আগুনের তাপে ঝলসে গেছে। কোথা থেকে আগুন লাগলো, কিভাবে এত ভয়ঙ্কর মৃত্যু ঘটল, কেউই বলতে পারছে না। সাংবাদিকরা যেমন হতবাক, পুলিশ কর্মকর্তারাও তেমনি দিশেহারা। ওয়াং লি ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তার মনের গভীরে সেই পুরনো আশঙ্কাটি আবার মাথা তুলে দাঁড়ালো। তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু তবুও মনে প্রশ্ন উকি দিল, ওই ড্রাগনের ভাইয়েরই কাজ নয় তো এটা? কি জানি, নাম জ্যাসপার অরিজিন, সম্ভবত সেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ওয়াংলির চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। সে জানেন এমন শক্তির মোকাবিলা করার মতো প্রস্তুতি তার কাছে নেই। ওই অপ্রতিরোধ্য ড্রাগনের সাথে নিজেকে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে ফেলেছেন তিনি, যার ফলাফল হতে পারে অকল্পনীয়।
জ্যাসপার ল্যাবে বসে আছে নিস্তব্ধতায় ডুবে, যেন চারিপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন। তার দৃষ্টির সামনে স্থির, কিন্তু মনের ভিতরে চিন্তার এক অশান্ত ঝড় চলছে। তার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন অন্য কারো মধ্যে সেই বিশেষ বায়োকেমিক্যাল পাওয়া গেল না? কেন শুধুমাত্র ফিওনা? এই রহস্য তাকে দিন দিন আরো অধৈর্য করে তুলছে। সে নিজেই তো বহু সময় ধরে গবেষণা করেছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, ভেবেছে যে সে পৃথিবীর গোপন সব রহস্যকে বুঝে নিয়েছে। কিন্তু ফিওনা যেন সেই সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে অদ্ভুত হলো, প্রতিবার ফিওনার কাছাকাছি গেলেই তার ভেতরে এক অজানা প্রবাহ খেলা করে উঠেছে, এক ধরনের আকর্ষণ যা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এই মেয়েটা কি সত্যিই সাধারণ মানবী? জ্যাসপার মনে মনে প্রশ্ন করে, তার ভাবনায় অদ্ভুত সন্দেহের বীজ জন্মাচ্ছে। ফিওনা কি কোনো ম্যাজিক জানে? তার শিরায় উপশিরায় বয়ে যাওয়া উত্তেজনা তাকে ক্রমেই এক ধরনের অস্থিরতায় ভরে দিচ্ছে। তার চোখে ভাসছে ফিওনার চঞ্চল মুখ, তার হাসি, তার স্পর্শের স্মৃতি, যা শুধুমাত্র চমৎকার মুহূর্ত ছিল না, বরং এক রহস্যময় নেশার মতো। জ্যাসপার অনুভব করছে তার মনের ভেতরের দ্বন্দ্ব, তার হৃদয়ের গভীরে জন্ম নেওয়া সেই অজানা অনুভূতি, সব মিলিয়ে ফিওনার উপস্থিতি তার জীবনকে এক নতুন পথে ধাবিত করছে। হঠাৎ ল্যাবের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করলো থারিনিয়াস। দরজার পাশে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কয়েক মুহূর্তের নীরবতার পর কণ্ঠে অস্থিরতার ঝাঁজ নিয়ে বলল, প্রিন্স, কাজটা আপনি করেছেন তাই না? জ্যাসপার চোখ তুলে তাকালো, কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই। কোন কাজ থারিনিয়াস? চীনে 6 জন মানুষের মৃত্যুর খবরটা। থারিনিয়াস দ্রুত বলল, খবরে লাশগুলো দেখে আমি বুঝে ফেলেছি এটা কোনো ড্রাগনের কাজ। আর একমাত্র আমরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ড্রাগন নেই। জ্যাসপার সামান্য হাসলো, কিন্তু তার চোখে কঠিনতা স্পষ্ট। হ্যাঁ, ওদের আমি মেরেছি, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। থারিনিয়াস হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর সাহস করে বলল, প্রিন্স, আপনাকে হত্যা করা কি এত সহজ? কিন্তু আপনি তো ভেনাসের রুলস ভঙ্গ করছেন। এটা আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে। জ্যাসপার এবার গভীর স্থির দৃষ্টিতে তাকালো থারিনিয়াসের দিকে। তার চোখে এক ধরনের নির্ভীকতা, যেন সে কারো প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতায় বাধ্য নয়। ঠান্ডা কণ্ঠে বলল, এখন কি আমাকে তোমার কাছ থেকে রুলস শিখতে হবে থারিনিয়াস? থারিনিয়াস কিছু বলার জন্য মুখ খুলে আবার চুপ করে গেল। সে জানতো প্রিন্স জ্যাসপারকে যুক্তি দিয়ে বোঝানো সহজ নয়। তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অদম্য ড্রাগন যেন এক অভেদ্য প্রাচীর, যার শক্তি এবং সংকল্পে কোনো ফাটল নেই। থারিনিয়াস কণ্ঠে স্নিগ্ধ অথচ দৃঢ় অনুরোধ নিয়ে বলল, মাফ করবেন প্রিন্স অরিজিন, আমি আপনাকে রুলস শেখাচ্ছি না, শুধু অনুরোধ করছি আপনি নিজের রাগ আর শক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ করুন। আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য পূরণ করা, দুর্বল মানুষের ক্ষতি করা নয়। জ্যাসপার নীরবে থারিনিয়াসের কথা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দিল না, যেন তার মনে কোনো প্রভাবই পড়েনি। থারিনিয়াস আবার বলল, প্রিন্স, আমি জানি আপনি এসব নিয়ে ভাবছেন না, তবে আমি আপনাকে নিয়ে চিন্তিত। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি নিজের ড্রাগন ক্ষমতা হারিয়ে ফেলেন। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক তির্যক হাসি ফুটিয়ে বলল, তোমার কি আমাকে সাধারণ ড্রাগন মনে হয় থারিনিয়াস? আমি প্রিন্স অফ ড্রাগনস, আর পৃথিবীতে টিকে থাকার জন্য যে বিশেষ বায়োকেমিক্যাল প্রয়োজন সেটার উৎস আমি পেয়েছি। থারিনিয়াস কিছুটা চমকে উঠল। কিভাবে প্রিন্স? জ্যাসপার চোখে রহস্যের ঝিলিক নিয়ে বলল, ইটস আ সিক্রেট। এই কথার সঙ্গে সঙ্গে তার ভেতরে যেন এক প্রবল আত্মবিশ্বাসের স্রোত বইল, এমন এক অনুভূতি যা পৃথিবীর মানুষের আর ভেনাসের সাধারণ ড্রাগনদের বোঝার বাইরে। থারিনিয়াসের সামনে দাঁড়িয়ে থাকা এই ড্রাগন প্রিন্স যেন এক নতুন শক্তির খোঁজ পেয়েছে, যা তার উপস্থিতি আরো গভীর, আরো তীক্ষ্ণ করে তুলেছে। রাতের নিস্তব্ধতা গ্লাস হাউসের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। সবাই রাতের খাবার খেয়ে নিজের মতো ব্যস্ত, তবে আজ জ্যাসপার ডাইনিং টেবিলে আসেনি। তার নির্দেশে খাবারটা তার ঘরেই পৌঁছে দিতে হবে। এবারও এই কাজটা করতে হবে ফিওনাকেই।
ফিওনা প্লেটে খাবার সাজাতে সাজাতে মনে মনে নিজেই নিজেকে দোষারোপ করছে। এক ধরনের অস্বস্তি যেন তার বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। উফ, এই ফায়ার মনস্টারটার সামনে কিভাবে যাব আমি? ফিসফিস করে বলল সে, নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছি ছি ফিওনা, তুই কি করেছিস তখন? আমি কি করে ওকে চুম্বন করলাম? হে আল্লাহ, হে ঈশ্বর, মাথা তো পুরোপুরি ঘুরে গেছে আমার। ফিওনার কপালে এক বিন্দু ঘাম জমেছে। হৃদস্পন্দন যেন একটু দ্রুতই চলছে, আর ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি ও উত্তেজনার মিশ্রণ তার মনে জড়িয়ে যাচ্ছে। সেই জ্যাসপারের মুখোমুখি দাঁড়ানোর কথা ভেবেই ফিওনার মুখ শুকিয়ে যাচ্ছে, অথচ পায়ে পায়ে সে নিজেকে প্রস্তুত করেই চলেছে। ফিওনা নিঃশব্দে পা টিপে টিপে জ্যাসপারের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন তীব্র হতে থাকে, যেন প্রতিটি পদক্ষেপে সে আরও এক অলৌকিক দুনিয়ার কাছে পৌঁছিয়েছে। দরজার সামনে আসতেই দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায়, যেন এক রহস্যময় স্বাগত জানাই তাকে। ঘরের ভেতরে চাঁদের স্নিগ্ধ রূপালী আভা মিশে আছে ল্যাম্পের ম্লান আলোয়, এক আধ্যাত্মিক আভাসে পুরো কক্ষ ভরিয়ে রেখেছে। জ্যাসপার বিছানায় নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে। কালো রঙের টি শার্টে আবৃত তার সুঠাম দেহ, কপালে এক হাত রেখে গাঢ় চিন্তায় নিমগ্ন, যেন এক শীতল অথচ অনড় মনোযোগের মূর্ত প্রতীক। ডান পাশে প্রসারিত তার হাত পায়ের ওপর পা তুলে শায়িত থাকা এই সত্তার মুখে আছে যেন এক প্রশান্ত অথচ দুর্বোধ্য রহস্যের ছাপ। ফিওনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে তার সামনে পৌঁছয়, আর ঠিক সেই মুহূর্তেই তার চোখ পড়ে জ্যাসপারের বাঁ হাতে। হাতের তালুর মধ্যস্থলে এক গভীর কাটার দাগ, সেই ক্ষত চিহ্নে জমাট বেঁধে থাকা এক সবুজ রঙের তরল, অস্বাভাবিক এক জৈবিক মিশ্রণ, যেন কোনো মহাজাগতিক বিষের প্রতীক, যা পৃথিবীর বোধের বাইরে। ফিওনা অবাক হয়ে তাকিয়ে থাকে। এক চমকিত বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে থাকে সেই দাগে। ফিওনার হৃদয়ের গহীনে অচেনা কৌতূহল উকি দেয়। এই দাগের ভেতরে যেন কোনো মন্ত্রের রহস্য লুকিয়ে আছে, যেন এই সবুজ বিষাদিত আভা জ্যাসপারের অস্তিত্বের অনন্ত গোপনীয়তার সাক্ষ্য দিচ্ছে। জ্যাসপার হঠাৎ ফিওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেন তার মনের গহীনে লুকিয়ে থাকা কৌতূহলটি নিঃসন্দেহে আঁচ করতে পেরেছে। তুমি সবসময় কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন? তার কণ্ঠে যেন মৃদু বিরক্তির সুর, তবে তা আড়াল করা শক্তিশালী রহস্যময় এক রেশ। ফিওনা সামান্য ঘাবড়ে গিয়ে বলল, না মানে, আপনি যদি বিরক্ত হন তাই। আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? আর সবুজ রঙের এটা এটা কি? জ্যাসপার এক মুহূর্তের জন্য নিজের হাতের দিকে তাকায়, চোখে এক নির্মম শীতলতা। রক্ত। কথাটা তার ঠোঁট ছুঁয়ে এমনভাবে বেরিয়ে আসে যেন এটা কোনো সাধারণ তথ্য, অথচ তার প্রতিটি শব্দ যেন শীতল বরফের ধারালো শলাকা ফিওনার মস্তিষ্কে বিদ্ধ হয়। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে যায়। জ্যাসপারের শরীরের রক্ত সবুজ, এই অদ্ভুত দৃশ্য যেন তাকে এক রহস্যময় জগতে প্রবেশ করিয়ে দেয়। তার নিজের মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। এটাও সম্ভব? কি হচ্ছেটা কি? জ্যাসপারের চুম্বনে একবার তেতো স্বাদ, আর একবার মিষ্টি স্বাদ, আর এখন আবার রক্ত নাকি সবুজ রঙের। ফিওনা জ্যাসপারের জন্যে খাবার রেখে কক্ষ থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো অ্যাকুয়ারা। ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্তভাবে বলল, বলছিলাম যে তোমাদের প্রিন্সের বোধহয় হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। অ্যাকুয়ারা চমকে উঠল। কি বলছো তুমি? হ্যাঁ। ফিওনা মাথা নাড়ল। আর সেই রক্তের রং অদ্ভুত সবুজ কেন? অ্যাকুয়ারা হালকা হাসি দিয়ে বলল, ও, তুমি জানো না, আমাদের রক্তের রং ভিন্ন। আমার রক্ত নীল রঙের। ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো? তোমার রক্ত নীল? হ্যাঁ, কারণ মানুষের রক্তের হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিবহন করে এবং এটা লাল রঙের হয়, কিন্তু আমার রক্তের হেমোকিয়ানিন উপস্থিত যা অক্সিজেন পরিবহন করে, কিন্তু এটি নীল রঙের হয় কারণ এতে কপার থাকে। আর প্রিন্স, ওনার রক্তের ক্রোমিয়াম উপস্থিত, তাই ওনার রক্ত সবুজ রঙের। অ্যাকুয়ারা এবার বলে থামলো, চোখে মৃদু বিস্ময়। তবে উনি এখন কোথায়? ফিওনা এতক্ষণ অবাক হয়ে শুনছিল প্রতিটি কথা, তারপর জবাব দিল, ওনার ঘরেই খাবার রেখে এসেছি। আমার মনে হয় ওনার হাতে মলম লাগানো দরকার।
ফিওনা বলল কিছুটা উদ্বেগের সাথে। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকিয়ে হেসে বলল, আরে না, পৃথিবীর কোনো মলমে আমাদের প্রিন্সেস ক্ষত সারবে না। আমাদের ওষুধ একেবারে ভিন্ন রকম। আমাকে পাহাড়ের গা থেকে বিশেষ এক গাছের রস আনতে হবে। ফিওনা অবাক হয়ে প্রশ্ন করল, পাহাড়ের গাছের রস এত দূর থেকে আনতে হবে? হ্যাঁ। অ্যাকোয়ারা মাথা নাড়ালো। এই রসই আমাদের রক্তের সঙ্গে মিল রেখে ক্ষত সারাতে পারে। পৃথিবীর কোনো উপাদানে আমাদের শরীর সাড়া দেয় না। ফিওনা মৃদু বিস্ময়ে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল জ্যাসপার আর তার জাতির অনেক কিছুই পৃথিবীর মানুষের থেকে আলাদা। আচ্ছা ঠিক আছে, যাও। এটা বলেই ফিওনা নিজের ঘরে চলে যায় বিশ্রাম নিতে। অ্যাকোয়ারা চলে যায় সেই বিশেষ রস আনতে। অবশেষে খুঁজে পায় সেটা দিয়ে এক ধরনের মলম তৈরি করে একটা বাটিতে করে ফিওনার রুমের দিকে যায়। অ্যাকোয়ারা দরজা খুলে ফিওনার ঘরে ঢুকতেই দেখল ফিওনা গ্লাস হাউসের দেওয়াল ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আলো তার মুখে পড়ে এক স্বপ্নময় ছায়া তৈরি করেছে। ফিওনার চোখ গভীর, যেন দূর আকাশের কোনো অজানা জগতের দিকে খুঁজে চলেছে কিছু। অ্যাকোয়ারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ফিওনাকে দেখছিল। তার মনে কৌতূহল জন্মালো, এই মেয়েটি সারাক্ষণ বাইরে তাকিয়ে কি এমন ভাবে যা তাকে এতটা নিস্তব্ধ করে রাখে। সে মাঝে মাঝে কেন এভাবে চুপচাপ থাকে, যেন পৃথিবীর সব শব্দ তার কাছে নিষ্প্রাণ। অ্যাকোয়ারা মৃদু হেসে মনে মনে ভাবল, মেয়েটা প্রায় এমন আকাশকুসুম চিন্তায় ডুবে থাকে। না জানি কত কষ্ট লুকিয়ে আছে তার এই শান্ত চোখের গভীর। সে ফিওনার কাছে গিয়ে বলল, এই নাও, প্রিন্সের জন্য সেই বিশেষ মলম নিয়ে এসেছি, তাকে গিয়ে দিয়ে আসো। ফিওনা বিরক্তি ভরে বলল, বলছিলাম অ্যাকোয়ারা, তুমি যাও না, তুমি যেয়ে লাগিয়ে দিয়ে আসো মলমটা। এই কাজটা আমি না করলে হয় না? অ্যাকোয়ারা হেসে বলল, আরে উনি আমাদের নিজের ব্যক্তিগত কক্ষে ঢোকার অনুমতি দেন না, কেবল থারেনিয়াসের জন্যই সেই ছাড় রয়েছে। ফিওনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন কেন এমন নিয়ম? অ্যাকোয়ারা কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, উনি প্রাইভেসি পছন্দ করেন, বিশেষ করে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে খুব কঠোর। কক্ষের ভেতরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবেন না, এমনটাই ওনার নিয়ম। ফিওনা বিরক্তি চেপে বলল। তাহলে আমি কি ছেলে? অ্যাকোয়ারা চোখ কুঁচকে বলল, সেটা জানি না, তবে শুধু তোমাকেই অনুমতি দিয়েছে। ফিওনা মনে মনে বলল, হ্যাঁ অবশ্যই অনুমতি তো দেবেই, আমাকে দিয়েই তো খাটিয়ে মারবে, যেন আমি ওনার একমাত্র দাসী। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিওনা জ্যাসপারের ঘরের দিকে রওনা হলো। মনে মনে নানা রকম কথা বলছিল তাকে নিয়ে। ফিওনা একরকম অনিচ্ছা সত্ত্বেও মলমের বাটি হাতে নিয়ে পুনরায় জ্যাসপারের কক্ষে প্রবেশ করলো। ঘরের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করলো টেবিলে খাবার আগের মতোই পড়ে আছে, অক্ষত। জ্যাসপার খাবার ছুঁয়েও দেখেনি, যেন তার ক্ষুধায় অনুভূতিও হারিয়ে গেছে। জ্যাসপার তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দীর্ঘ ভারী শ্বাস নীরব কক্ষটিকে আরো নিঃশব্দ করে তুলেছে। ফিওনার চোখ তখন ধীরে ধীরে তার দিকে চলে গেল। জ্যাসপারের এক হাত বিছানা থেকে ঝুলে ফ্লোরে পড়ে আছে। সেখান থেকে এক ফোঁটা সবুজ রক্ত মেঝেতে পড়ে গিয়েছে। সেই অদ্ভুত রক্ত বিন্দুটা এক অজানা রহস্যের ইঙ্গিত বহন করে। ফিওনা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তার চোখ সেই সবুজ রক্তের বিন্দুটির দিকে স্থির হয়ে আছে, আর তার মনে নানা প্রশ্ন জাগছে। এই রকমও হয় তার শরীরের ভেতরে সবকিছু, আর রক্ত এমন ভিন্ন রকম? সে ধীরে ধীরে বিছানার কাছে বসে নিচু হয়ে জ্যাসপারের হাতে মলম লাগাতে শুরু করলেন। যতই তাকে স্পর্শ করছিল ততই তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির স্রোত খেলে যাচ্ছিল, যেন তার এবং জ্যাসপারের মাঝে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠেছে। জ্যাসপার ঘুমে থাকলেও তার মুখের প্রশান্তি আর শক্তি ফিওনার মনকে এক আকর্ষণে আবদ্ধ করে ফেলেছে। ফিওনা মনোযোগ দিয়ে ধীরে ধীরে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল, যেন তার ক্ষত সঠিকভাবে সেরে ওঠে। হঠাৎ সে অনুভব করলো তার আঙ্গুলের নিচে এক নড়াচড়া। ঠিক তখনই জ্যাসপারের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। ফিওনার হাতের মধ্যে তার হাতটি দেখে জ্যাসপার তৎক্ষণাৎ ধপ করে শোয়া থেকে উঠে বসলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে।
তার বুকের মধ্যে অজানা এক শীতল স্রোত বয়ে গেল। তার চোখে অল্প আতঙ্কের ছায়া পড়ল। সে একটু পিছিয়ে বসলো। জ্যাসপারের তীক্ষ্ণ রহস্যময় চোখ দুটি সরাসরি তার দিকে তাকিয়ে রইল, যেন তার মধ্যে লুকানো সব গোপন কথা বুঝে নিচ্ছে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে চুপচাপ তাকিয়ে থেকে মৃদুস্বরে বলল, তুমি এখানে কি করছো? ফিওনা একটু কাঁপা কণ্ঠে বলল, আপনার হাতে মলম লাগাচ্ছিলাম, আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল। জ্যাসপার যেন একটু নরম হলো, কিন্তু তার চোখে একটা গভীর প্রশ্নের ছায়া ফুটে উঠল। ধীরে ধীরে সে তার হাতের দিকে তাকিয়ে বলল, এসব কাটা ছেঁড়া নিতান্তই তুচ্ছ জিনিস। ফিওনা কিছু না বলে চুপচাপ বসে রইল, কিন্তু তার হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হয়ে চলছিল। তার মুখে কোনো কথা আসছিল না, শুধু জ্যাসপারের চোখে গভীরভাবে চেয়ে রইল। পুনরায় ফিওনা ধীরে ধীরে একদম সযত্নে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল। তারপর সে হালকা করে তার ক্ষত স্থানে ব্যান্ডেজ বেঁধে দিল। জ্যাসপার নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক শান্ত অথচ গভীর বিস্ময় ফুটে উঠেছে। এমনকি তার মুখে সামান্য মৃদু প্রশান্তির ছোঁয়া ছিল। এই প্রথমবার, জীবনে প্রথমবার জ্যাসপার অনুভব করলো কেউ তার এভাবে যত্ন নিচ্ছে। ভেনাসের যুদ্ধের ময়দানে কিংবা কোনো দুর্ঘটনায় আহত তার জন্য ওষুধ, মলম এসব সবকিছুই ছিল বাহুল্য, অপ্রয়োজনীয়। মায়ের ধ্বংসের পর আদর বা স্নেহ তার জীবনে ছিল যেন নিষিদ্ধ কোনো অনুভূতি, যা সে কখনো অনুভব করেনি। ছোটবেলায় মায়ের যত্ন কি ছিল তাও সে ভুলে গেছে কবে। সে জানেই না স্নেহ বা মমতার ছোঁয়া কেমন লাগে। কিন্তু আজ এই অদ্ভুত পৃথিবীর ছোট্ট এক মেয়ে, যার নাম ফিওনা, তাকে দিল মৃদু স্নেহময় হাতের স্পর্শ। তাকে প্রথমবারের মতো এই অনুভূতির স্বাদ দিল। মৃদু স্নেহময় হাতের স্পর্শ তার আহত হাতটিতে এসে পড়তেই এক অনির্বচনীয় উষ্ণতা তার হৃদয়ের ভেতর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ল। তার মনে হলো সেই গভীর শূন্যতা যেন সামান্য ভরাট হলো। ফিওনার স্পর্শে এক ধরনের প্রশান্তি, এক ধরনের সান্ত্বনা সে অনুভব করলো। তার মুখে কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু সে চুপ রইল, কারণ এই অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিল, যতটা সম্ভব ধরে রাখতে চেয়েছিল এই নতুন অনুভূতিটাকে। ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে আপনি আজকে খাবার খাননি কেন? জ্যাসপার একটু অন্যমনস্ক ভঙ্গিতে উত্তর দিল। খিদে নেই আমার। ফিওনা সামান্য বিরক্তির সুরে বলল, কিন্তু খাবার অপচয় করা উচিত না, খেয়ে নিন। এই বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। জ্যাসপার ফিওনার চলে যাওয়ার পানে দেখল, কিন্তু কিছু বলল না। ফিওনা চলে গেলে সে ধীরে ধীরে নিজের হাতে নজর দিল। সেই হাত যেখানে ফিওনা সযত্নে মলম লাগিয়েছিল, তার চোখ সেই ব্যান্ডেজের দিকে নিবদ্ধ রইল, যেন সেখানে ফিওনার স্পর্শের উষ্ণতা এখনো টিকে আছে। নিজের মধ্যে এক অজানা অনুভূতির জন্ম হতে দেখে সে কিছুটা বিস্মিত হলো। এই অনুভূতি যেন কিছুটা অন্যরকম, না সম্পূর্ণ প্রশান্তি, না একেবারে অস্বস্তি। একটা নীরব ধ্যানমগ্নতায় তার মন আটকে রইল। আর ভাবলো, কেন একজন সাধারণ মানব মেয়ে তাকে এতটা যত্ন করতে গেল? কেন সে তাকে এমন একটি অনুভূতির দিকে ঠেলে দিল, যা সে কখনো বুঝতে চায়? অবশেষে খাবারের দিকে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে চামচ হাতে তুলে নিল, যেন সে ফিওনার কথাটা রাখতে চাচ্ছে। অপচয় নয়, বরং তার জন্যে অদ্ভুতভাবে যত্নে রাখা সেই খাবারটি গ্রহণ করতেই হবে। গভীর রাতে জ্যাসপার তার বিশাল গোপন কক্ষে থারিনিয়াস আর আলবিরাকে নিয়ে একটি বিশেষ মিটিংয়ে বসলো। কক্ষের পরিবেশটি ছিল একদম নীরব, এক অদ্ভুত শান্তি বিরাজমান, যেখানে প্রতিটি শব্দ যেন গুনগুন করছিল, প্রতিটি চিন্তা তীক্ষ্ণ হয়ে উঠছিল। অ্যাথেরিয়নকে মুক্ত করার সময় চলে এসেছে। জ্যাসপার তার পরিকল্পনায় স্পষ্টভাবে বলল, তার চোখে একটা দৃঢ় লক্ষ্য, যেন আর কোনো বাধা তাকে থামাতে পারবে না। মিটিংয়ের দিনই আমি ওকে মুক্ত করে আনবো একেবারে। থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছু বলল না। তারপর তাদের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। তারা জানতো জ্যাসপারের সিদ্ধান্ত আর পরিকল্পনা শুধুমাত্র তার ক্ষমতার পরিচয় নয়, বরং তার অদম্য ইচ্ছে শক্তিরও চিহ্ন। এবার তো সত্যিই বোধহয় চমৎকার কিছু ঘটতে যাচ্ছে। থারিনিয়াস হালকা হাসি দিয়ে বলল,
ওয়াংলির ধারণাও নেই আপনি কিভাবে সবকিছু পাল্টে দিতে পারেন। তবে কিছু সাবধানে করতে হবে। আলবিরা সতর্ক করে বলল। এথেরিয়ানকে মুক্ত করতে হলে আমাদের সকলেরই প্রস্তুতি নিতে হবে। জ্যাসপার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তোমরা ঠিক বলেছ, কোনো ভুল নয়, সব কিছু ঠিকঠাক করতে হবে। আজকের মিটিংয়ে যা যা বলবো মন দিয়ে শোনো, তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এতটুকু বলেই জ্যাসপার আবার তার পরিকল্পনায় ডুবে গেল। যেন এক মস্তিষ্কে লুকিয়ে থাকা রাজনীতি ও কৌশলগুলো এখন সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে। থারিনিয়াস আর আলবিরা একে অপরকে এক চুমুক হাসি দিয়ে দেখল। এই মুহূর্তে তারা জানতো জ্যাসপারের পরিকল্পনা সফল হবে। অচিরেই এলড্রো রাজ্যের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হবে। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা বেশ নিরিবিলি কেটেছে। সকালের নাস্তা আর দুপুরের খাবার ফুরিয়ে গেছে, কিন্তু জ্যাসপার কোথাও বাইরে বেরিয়েছে। প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, আর এই সুযোগে অ্যাকুয়ারা ফিওনাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য জ্যাসপারের অনুমতি চেয়ে নিয়েছে। জ্যাসপার তেমন আপত্তি করেনি। তার মনে ছিল এক ধরনের নির্ভর আত্মবিশ্বাস। সে জানে এই পাহাড়ি এলাকা এবং ড্রাকোনিস শিখরের মতো প্রতিরক্ষামূলক হাউসের অবস্থান ফিওনাকে পালাতে দেবে না। ফিওনার পালানোর চিন্তা থাকলেও সে পাহাড়ের এই গোপনীয় জায়গা থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ না জ্যাসপার অনুমতি দেয়। তারপরও জ্যাসপার ভিতরে একটা নিশ্চিত বোধ রেখেছে থারিনিয়াস এবং আলবিরা হাউসে রয়েছে, তাদের উপস্থিতিতে নিরাপত্তার কোনো অভাব হবে না। বিকেলের নরম আলোয় অ্যাকুয়ারা আর ফিওনার গ্লাস হাউস থেকে বের হলো। ফিওনার চোখ ধীরে ধীরে চারিপাশের সৌন্দর্যে আটকে গেল। হঠাৎই তার নজরে পড়ল পাহাড়ের একদম কিনারায় একটা কাঠের দোলনা। দোলনাটি যেন প্রকৃতির এক অলৌকিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে হালকা হাওয়ায় দুলছে আর বিভিন্ন রঙের অচেনা ফুল দিয়ে সাজানো। ফুলগুলোর রং যেন সাধারণ নয়, কিছুটা অদ্ভুত এবং রহস্যময়। এমন ফুল ফিওনা আগে কখনো দেখেনি। ফুলগুলো একদিকে যেমন লোভনীয়, তেমনি তাদের ভেতরে যেন এক ভয়ঙ্কর সৌন্দর্য আছে যা তাকে কিছুটা আতঙ্কিত করছে। দোলনাটিকে ঘিরে থাকা এই ফুলগুলোর সুগন্ধ মিষ্টি হলেও গভীর আর ভারী, কিন্তু যা ফিওনাকে সত্যিই ভয় ধরিয়ে দিল তা হলো দোলনার অবস্থান। পাহাড়ের একদম কিনারায়, যেখানে বসা মানেই বিপদের মুখোমুখি হওয়া। নিচের গভীর খাদের দিকে তাকিয়ে ফিওনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি দোলনাটি ছিঁড়ে যায় কিংবা ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে নিঃসন্দেহে তার পতন অবধারিত। অ্যাকুয়ারা ফিওনার ভয় বুঝে একটু হেসে বলল, এই দোলনায় বসা নিরাপদ, এটা আমাদের নিয়ন্ত্রিতভাবে তৈরি, তাই কোনো সমস্যা নেই। তুমি যদি একটু সাহস করে বসতে পারো তবে এই দোলনায় বসে পাহাড় আর আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, সত্যি কি নিরাপদ? এত উঁচুতে এমন দোলনায় বসতে আমার মনে হয়। অ্যাকুয়ারা তার হাত ধরে আশ্বস্ত করলো, ভয় পেও না, আমি তো আছি, তাই না? তুমি পড়ে গেলে আমি ড্রাগন রূপে ধরে তোমাকে বাঁচিয়ে নেব। ফিওনা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গেল। মনে মনে কিছুটা সাহসী বোধ করলো, তবে তার মনে এখনো এই ধরনের অদ্ভুত আতঙ্ক কাজ করছিল। অ্যাকুয়ারা প্রথমে নিজেই দোলনায় বসে পড়ে, তারপর দোল খেতে শুরু করে। ফিওনা পেছন থেকে তার আনন্দ উপভোগ করছে। মাঝে মাঝে সে নিজেই হাত দিয়ে ঠেলে দোলনায় নতুন গতি যোগ করছে। হালকা হাওয়ায় অ্যাকুয়ারা দোলনার প্রতিটি দোলায় যেন মুক্তির স্বাদ পাচ্ছে, আর ফিওনা মুগ্ধ হয়ে তার হাসি দেখে যাচ্ছে। অনেকক্ষণ পর অ্যাকুয়ারা ফিওনার দিকে ফিরে মুচকি হেসে বলল, এবার তোমার পালা ফিওনা। ফিওনা কিছুটা দ্বিধা নিয়েই অ্যাকুয়ারার বাড়ানো হাত ধরে দোলনার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দোলনায় বসে চারপাশের দড়িগুলো শক্ত করে ধরে নিল, যেন কোনোভাবেই হাত ফসকে না যায়। প্রথমেই অ্যাকুয়ারা দোলনায় একবার হালকা দোল দেয়। ফিওনা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে, যেন দোলনার গতিটাকে যেন কোনো বিপদে না ফেলে। দোলনার প্রথম দোলের সাথে ফিওনার হৃদয়ের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। সে চোখ খুলে চারপাশের উঁচু পাহাড়, নীল আকাশ আর সবুজ গাছপালার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলো, কিন্তু মনের ভিতর সেই ভয়টা এখনো কাটছে না। অ্যাকুয়ারা একটু হাসি চাপা দিয়ে বলল, ফিওনা,
চোখ খুলে দেখো, এই দৃশ্য দেখতে কতটা সুন্দর, অথচ এই উচ্চতা থেকে দেখা সৌন্দর্য কজন দেখতে পায়? ধীরে ধীরে ফিওনা সাহস করে এক চোখ খুলে তাকালো। তারপর আস্তে আস্তে পুরোপুরি চোখ খুলে চারপাশের দৃশ্য দেখতে লাগলো। পাহাড়ের সেই নিশ্চিম দৃশ্য, দিগন্তে মিশে যাওয়া নীল আকাশ আর প্রকৃতির সেই মনোমুগ্ধকর রূপ দেখে ফিওনার মনে হলো হয়তো এই সাহসটুকু করার জন্যেই তার এখানে আসা দরকার ছিল। অনেকক্ষণ দোল খেতে খেতে ফিওনার ভয় পুরোপুরি কেটে গেছে। সে এখন মুক্তভাবে দোলনায় দোলের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। বাতাসের সাথে নিজের চুলের খেলা আর চোখের সামনে পাহাড় আর আকাশের অপরূপ দৃশ্য দেখে সে যেন মুগ্ধ। হঠাৎ করেই অ্যাকোয়ারার নজরে পড়ল দূরে একটা খরগোশ দৌড়াচ্ছে, আর সেটা দেখেই অ্যাকোয়ারা আনন্দে সেই খরগোশ ধরতে ছুটে গেল। ফিওনাকে ওই অবস্থায় রেখে ফিওনা এখন একা একাই দোল খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দোলনার দোলটা খুবই হালকা মনে হতে লাগলো। সে যেন মজাটা হারিয়ে ফেলল। দোলনাটা স্থির হয়ে আসছে। ফিওনা একটু বিরক্ত হয়ে বলে উঠল। কি হলো অ্যাকোয়ারা, থেমে গেলে কেন? তার কথার সাথেই হঠাৎ করে দোলনায় আবার একটা তীব্র দোল আসে, যেন কেউ জোরে ঠেলা দিয়েছে। ফিওনা আচমকা চমকে উঠল। তার মনে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। আশেপাশে তাকালো। বাতাসের শোষো শব্দ আর দোলনার তীব্র গতির সাথে তার বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। কিছুটা ভীতস্বরে ফিওনা আবার বলল। অ্যাকোয়ারা, দোলনাটা এত জোরে দুলছে কেন? কোনো উত্তর না পেয়ে ফিওনার মনে একটা অদ্ভুত শীতল ভয় কাজ করতে লাগলো। হঠাৎ উপলব্ধি করলো ফিওনা, নাকে একটানা সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা দিতে লাগলো। জ্যাসপারের পারফিউম। প্রথমে সে ভাবলো হয়তো ভুল হচ্ছে, কিন্তু গন্ধটা এতটাই স্পষ্ট ছিল যে সে আর উপেক্ষা করতে পারল না। আতঙ্কে এবং কৌতূহলে ঘাড় ঘোরাতে তাকিয়ে দেখতে পেল জ্যাসপার তার পিছনে দাঁড়িয়ে আছে, তার ঠান্ডা অথচ গভীর দৃষ্টি নিয়ে। ফিওনার বুক ধুকপুক করতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। জ্যাসপারের দৃষ্টি এতটা তীক্ষ্ণ আর নির্লিপ্ত যে তার মনে এক মুহূর্তের জন্যে ভাবনা এলো হয়তো জ্যাসপার তাকে এখানে পাহাড়ের কিনারায় দোলনা থেকে ফেলে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তার এই নিয়ন্ত্রণহীন দোল খাওয়ার অনুভূতিটাও যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। কিছুটা কাঁপা কাঁপা গলায় ফিওনা জিজ্ঞেস করল। আপনি এখানে? জ্যাসপার নির্লিপ্ততায় তাকিয়ে রইল। তার চোখের গভীরে এক ধরনের অদ্ভুত শান্তি, অথচ রহস্যময় ঝলক। ফিওনা পরপর দুবার ঘুরে তাকালো। সে যেন তার নিজের চোখে বিশ্বাস করতে চাইল। বিকেলের স্নিগ্ধ আলোয় জ্যাসপারের অবর্ণনীয় সৌন্দর্য যেন আরো গভীর হয়ে উঠেছে। তার মুখের প্রতিটি রেখা, তার ঠোঁটের কোণের লুকায়িত হাসি আর তার চোখের সেই স্নিগ্ধ অথচ তীব্র দৃষ্টি, সবকিছু মিলিয়ে যেন একটি অচেনা মায়া ছড়াচ্ছে। ফিওনার হৃদয় অনিয়মিতভাবে ধুকপুক করতে লাগলো। জ্যাসপারের সবুজ চোখজোড়া বিকালের মৃদু আলোয় অন্যরকম সুন্দর লাগছে, আর ঘাড়ের ট্যাটুটা জলজল করছে বরাবরের মতোই। আজকেও সাদা শার্ট আর বুকের কাছে 3টে বাটন খোলা। অ্যান্টিকের অদ্ভুত লকেটটা আরও ছড়াচ্ছে, আর কানের সাদা পাথরের দুলটাও কেমন চিকচিক করছে। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। ফিওনা হালকা ফ্যাকাশে নীল রঙের চাইনিজ জিন্সের স্কার্ট আর সাদা টপস পরেছিল। দোলনায় বসার কারণে টপস একটু উপরের দিকে উঠে গিয়ে তার পেট আর কোমরের সামান্য অংশ বেরিয়েছিল। হঠাৎ দোলনা পিছনে দুলে উঠতেই ফিওনার ভারসাম্য নড়ে গেল। সে যখন পেছন দিকে দোলনায় ফিরে তাকালো, ঠিক সেই মুহূর্তে জ্যাসপার তার পেছন থেকে এগিয়ে এলো। অবলীলায় তার হাত ফিওনার পেটের চারিপাশে মুড়ে ধরল, যেন তাকে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফিওনা চোখ বড় করে তাকালো। তাদের দেহ একেবারে একে অপরের সাথে লেপ্টে ছিল, এতটা কাছাকাছি যে জ্যাসপারের গরম নিঃশ্বাস তার মুখে স্পষ্টভাবে অনুভূতি হচ্ছিল। তার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম করলো, আর তার মনে হলো যেন সময় থেমে গেছে। জ্যাসপার যেন কেবল তাকিয়ে আছে তার দিকে, গভীরতর এক দৃষ্টিতে, যেন কোনো অজানা কথা বিনা বাক্যে বলতে চাইছে। ফিওনার মুখে কথা আসছিল না, কেবল
তাকিয়েই রইল। তার নীরবতার মাঝে যেন এক অদ্ভুত আবেদন ছিল। আর জ্যাসপারও নড়ল না। তাদের মাঝে একটি অদৃশ্য যোগাযোগ তৈরি হলো, যেন মুহূর্তটি তাদের নিজের মতো করে ধরে রাখতে চায়। জ্যাসপার গভীর এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখানে কিডন্যাপ করে এনেছি কোনো পাহাড়ের ভ্রমণের জন্য নয়, ফিওনা। ফিওনা তার কথায় হতভম্ব হয়ে কিছুটা অবাকভাবে প্রশ্ন করল। আমি আবার কি করেছি? জ্যাসপার কঠোর গলায় বলল, এই যে তোমাকে হৃদে গিয়ে নির্ভাবনায় গোসল করতে দেখলাম, নৌকায় উঠলে এখন এই দোলনায় বসে দোল খাচ্ছ, যেন কোনো ট্যুরে এসেছো। তুমি কি সত্যি বুঝতে পারছো না কেন তোমাকে এখানে আনা হয়েছে? ফিওনার কপালে ভাঁজ পড়ল, কিন্তু সে চেষ্টা করলো নিজেকে শান্ত রাখতে। আমি তো শুধু একটু খোলা হাওয়া উপভোগ করছি, কারো ক্ষতি তো করিনি, তাই না? বন্দি হয়ে থাকলেও একটু তো স্বস্তির প্রয়োজন আমার। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আনন্দ করার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি, ফিওনা। আমি তোমাকে এখানে এনেছি তোমাকে প্রতি পদে পদে কষ্ট দিতে। এই জায়গার প্রতিটা শ্বাস, প্রতিটি মুহূর্ত আমার নিয়ন্ত্রণে। আর অ্যাকুয়ারা তোমার বান্ধবী নয়, সে ড্র্যাগন আর আমার সহকারী। ফিওনা একটু স্তব্ধ হয়ে গেল, তবে তার ভেতরে কোথাও এক ধরনের বিদ্রোহ দানা বাঁধল। আমাকে ছাড়ুন। ফিওনা মৃদু স্বরে বলল, একটু কাঁপা কাঁপা গলায়। জ্যাসপার চমকে তাকালো, যেন কথাটা ঠিক বুঝতে পারছে না। মানে কি ছাড়বো? এই যে আমাকে ধরে রেখেছেন। ফিওনার কণ্ঠে হালকা ভর্ৎসনার আভাস ছিল, তবে দৃষ্টি যেন অন্যদিকে নিবদ্ধ। তখনই জ্যাসপারের মনে হলো সে কিভাবে ফিওনার পেট জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে রেখেছে। ফিওনার দেহ তার দেহের এতটাই কাছে মিশে আছে যে যেন এক অপরের অংশ হয়ে গেছে। অবচেতনে তার হাতটা পেটের আশেপাশে জড়িয়েছিল, আর এই সামান্য ছোঁয়া ফিওনাকে একটু থমকে দিয়েছে। জ্যাসপার ছাড়ল না, বরং ধীর গলায় বলল, নামো দোলনা থেকে। ফিওনা ধীরে ধীরে দোলনা থেকে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে জ্যাসপারের হাতটা নিজের অজান্তেই সরে গেল তার পেটের অংশ থেকে, কিন্তু সরে যাওয়ার সময় পেটের চারপাশে একটা মৃদু স্পর্শ রেখে গেল, অদ্ভুত অথচ নিঃশব্দে বিদ্যুতে আচ্ছন্ন করার মতো। সেই হালকা স্পর্শ যেন ফিওনার মনে উত্তেজনার ঢেউ তুলল, আর জ্যাসপারও যেন সেই অজানা অনুভূতিতে আবৃত হলো। নতুন আবিষ্কারের মতো এই অনুভূতির কাছে দুজনেই যেন খানিকটা থমকে গেল, ভুলে গেল সবকিছু। এই ক্ষণিক স্পর্শে শুধু থেকে গেল কিছু না বলা অনুভূতি। ফিওনা ধীরে দোলনা থেকে নামতেই জ্যাসপার হন হন করে হাউসের ভিতরে চলে গেল। ততক্ষণে পাহাড়ের আকাশে সন্ধ্যার আভা ছড়িয়ে পড়েছে, চারপাশে ম্লান আলো যেন দিনরাতের সীমানায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অ্যাকুয়ারা ছোট্ট গোলাপি খরগোশটি হাতে নিয়ে ছুটে এলো। এ কি ফিওনা, তুমি একা একা নামলে কিভাবে? অ্যাকুয়ারার চোখের বিস্ময়। ফিওনা মৃদু হেসে বলল, এভাবেই ব্যালেন্স রেখে। অ্যাকুয়ারা ভ্রুকুচকে বলল, সর্বনাশ, যদি পড়ে যেতে? তারপর খরগোশটি দেখিয়ে বলল, এটা কি তোমার হাতে? ফিওনা বিস্ময়ে তাকালো খরগোশটির দিকে। অ্যাকুয়ারা আনন্দিত ভঙ্গিতে, দেখো তো কি সুন্দর খরগোশ। ফিওনা অবাক হয়ে, ওমা, গোলাপি রঙের খরগোশ! আগে তো কখনো এমন খরগোশ দেখিনি। অ্যাকুয়ারা মাথা নাড়িয়ে বলল। এটা এই পাহাড়ের খরগোশ, ওরা বেশ বিরল। ফিওনা খুশি হয়ে বলল, ভালোই করেছো অ্যাকু, এটাকে নিয়ে একটু সময় কাটানো যাবে। খরগোশের গোলাপি পশমে স্নিগ্ধ সন্ধ্যার আলো মিশে যেতেই পাহাড়ের পরিবেশ যেন আরো মোহনীয় হয়ে উঠল। অ্যাকুয়ারা মৃদু হেসে বলল, পরের বার তোমাকে পাহাড়ের ফুলের বাগানটা ঘুরিয়ে দেখাবো, আর কালকে তোমাকে গ্লাস হাউজের ছাদে নিয়ে যাব। সেখানে আরো অনেক ধরনের ফুল আছে। ফিওনার চোখে উচ্ছ্বাসের ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। অ্যাকুয়ারা ফিওনাকে আশ্বস্ত করে বলল। প্রিন্সের অনুমতি নিয়ে কাল আমরা ছাদে উঠব। ফিওনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তাহলে ছাদের ফুল গাছগুলোর যত্ন কে নিবে? অ্যাকুয়ারা হেসে বলল, আরে, ওগুলো যত্ন করতে হয় না, তারা এমনিতেই সব সময় তাজা আর সুন্দর থাকে। প্রকৃতিই যেন তাদের যত্ন নিচ্ছে।
অবাক হয়ে ফিওনা ভাবল, এই পাহাড়ের ফুলগুলোও কি তবে কোনো জাদুকরী শক্তির অধিকারী? তাদের নিরবচ্ছিন্ন সৌন্দর্যের রহস্যে মোহিত হয়ে পড়ল সে। অবশেষে আজকের মতো ঘোরাঘুরি শেষে তারা গ্লাস হাউসে ফিরে এলো। সেখানে ঢুকতেই হঠাৎ অ্যাকোয়ারা কিছু উপন্যাসের বই ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনা অবাক হয়ে বইগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো কিভাবে আনলে একু? অ্যাকোয়ারা মৃদু হেসে জবাব দিল, আরে থারেনিয়াসকে দিয়ে আনিয়েছি আমার কথা বলে। ফিওনার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে অভিভূত হয়ে বলল, তুমি সত্যি অনেক ভালো একুজ, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরি। অ্যাকোয়ারার সেই বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যে ফিওনার মনটা আনন্দে ভরে উঠল। অ্যাকোয়ারা যেন তার কাছে লিন আর লিয়ার মতোই হয়ে উঠল। যেন বন্ধুত্বের নীরব আশ্বাসে একান্ত শান্তির আভা ছড়িয়ে পড়ছে চারপাশে। এই রাতের রান্না শেষে খাবার একে একে পরিবেশন করতে লাগলো ফিওনা। টেবিলের চারিপাশের নীরবতা যেন জমে আছে, শুধুমাত্র থালায় খাবারের মৃদু শব্দ শোনা যাচ্ছে। জ্যাসপার চেয়ারে বসে ধীরে ধীরে খাবার খাচ্ছে, তবে তার দৃষ্টি বারবার আর চোখে ফিওনার দিকে চলে যাচ্ছে। আজ ফিওনার মুখে যেন এক অন্যরকম আভা, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, আনন্দে ভরপুর। এই উজ্জ্বলতা দেখে জ্যাসপারের মনের কোণে অদ্ভুত অনুভূতি জেগে উঠছে। এতদিন সে দেখেছে ফিওনা সাধারণত খাবার বানানোর সময় ম্রিয়মাণ থাকে, মুখে ফ্যাকাশে এক আবরণ, কিন্তু আজ তার চোখে যেন এক নতুন দ্যুতি খেলা করছে। মনে হচ্ছে বাইকের দোলনায় সময় কাটিয়ে হাওয়ার স্পর্শে যেন একটু প্রশান্তি খুঁজে পেয়েছে। জ্যাসপার ভাবছে, কেন আমি এই মানবী মেয়েটির সব বিষয়ে এত ভাবছি? রাতের নিস্তব্ধতায় ল্যাবের মৃদু আলোর নিচে জ্যাসপার প্রবেশ করলো। গ্লাসের গাঢ় প্রান্ত ঘিরে চারিপাশে ছড়িয়ে থাকা যন্ত্রপাতির দিকে এক এক করে তাকালো। আজকের রাত্রি ছিল অন্যরকম। ল্যাবে সে এসেছে নিজেকে বোঝার জন্য, নিজের মনে জমে ওঠা একটি অদ্ভুত অনুভূতির সঠিক পরিচয় জানার জন্য। ফিওনার প্রতি তার আকর্ষণটা কি কেবল কৌতূহল, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও কিছু? প্রথমে সে অক্সিটোসিন পরীক্ষা শুরু করলো, এই হরমোনটি যাকে প্রেমের হরমোন বলে। তার ভেতরে কি সত্যিই ভালোবাসার কোনো বীজ বপিত হয়েছে? নিজের শরীর থেকে নমুনা নিয়ে সে ল্যাবের স্বয়ংক্রিয় যন্ত্রে রাখলো। কিছু মুহূর্তের মধ্যে যন্ত্রটি জ্বলে উঠল। স্ক্রিনে ফুটে উঠল অক্সিটোসিনের মাত্রা হাই, যা কোনো শারীরিক টান বা গভীর আকর্ষণের প্রথম চিহ্ন। জ্যাসপারের চোয়াল শক্ত হলো। নিজের অবচেতন মনে ফিওনার প্রতিচ্ছবি যেন তার শরীরে সাড়া ফেলছে। এরপর জ্যাসপার তার ফিজিওলজিক্যাল রেসপন্স পরীক্ষা করলো। এই পরীক্ষাটি তার শ্বাসের গতি, হৃদস্পন্দন আর রক্তচাপের পরিবর্তন পরীক্ষা করছে। যন্ত্র থেকে যন্ত্র তথ্য স্ক্রিনে ফুটে উঠল। শরীরের সামান্য উত্তেজনা এবং হার্টবিট বেড়ে গেছে। ফিওনার কাছে যাওয়ার মুহূর্তগুলো যেন তার শরীরের প্রতিটি ভাঁজে লুকিয়ে রয়েছে। মনে হলো অজান্তেই সে হৃদয়ে কোনো এক দুর্বলতার বীজ রোপণ করেছে। পরের পরীক্ষা ছিল গ্লুকোজ লেভেল। সাধারণত রোম্যান্স বা উদ্বেগের মুহূর্তে এই স্তর পরিবর্তিত হয়, যা অনেক সময় প্রেমের আবেগের কারণে হতে পারে। সে টেস্টটি শুরু হতেই স্ক্রিনে দেখা দিল গ্লুকোজের মাত্রা কিছুটা বেড়ে গেছে, যা ইঙ্গিত করছে তার মনের উত্তেজনা। সে ভাবল, তবে কি ফিওনার প্রতি অনুভূতিটা সত্যিই প্রেমের প্রথম ধাপ? এরপর এলো অফলাইন স্ট্যাটাস টেস্ট। এখানে সে চাচ্ছিল দেখতে ফিওনার চিন্তা বা সঙ্গ ছাড়া এই অনুভূতি কতটা গভীরে পৌঁছয়। স্ক্রিনে ফুটে উঠল প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মানসিক সংযোগ। মনে হলো ফিওনা তার কাছে অনুপস্থিত থাকলেও তার মনের প্রান্তে এক ধরনের অদৃশ্য বন্ধনের সৃষ্টি হয়েছে। শেষ পরীক্ষা ছিল সাংস্কৃতিক সংযোগ। ল্যাবের স্ক্রিনে ফুটে উঠল মনের মধ্যে সংযোগ প্রতিষ্ঠিত, যার ফলে তার মনে আরও দৃঢ় হলো যে ফিওনার প্রতি এই অনুভূতি কেবল দৃষ্টি বা উপস্থিতি নয়, বরং তার জীবনে এক গভীর ভালোবাসার প্রকাশ। এই সমস্ত পরীক্ষার শেষে স্ক্রিনে এক সংক্ষিপ্ত শব্দ ফুটে উঠল, ইউ ফল, ইউ লাভ। জ্যাসপার এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মনে হলো সমস্ত পরীক্ষার ফলাফল যেন তার মনের গোপন অংশগুলো উন্মোচিত করছে। ল্যাবের স্ক্রিনে টেস্টের ফলাফলগুলো দেখার সাথে সাথেই জ্যাসপারের মুখটা কঠিন হয়ে উঠল। তার চোখ মুখে ফুটে উঠল বিস্ময় ও ক্রোধের ছাপ। যেন বিশ্বাসই করতে পারছে না। সে চিৎকার করে বলল, নো,
দিস ইজ ইম্পসিবল। আমি কিভাবে ওই ফুলিশ হিউম্যান গার্লটার প্রেমে পড়তে পারি? এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজের ভিতরে তোলপাড় হওয়া অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করছিল সে, কিন্তু তার মনের সমস্ত যুক্তি যেন অদৃশ্য হয়ে গেল। টেস্ট মেশিনগুলোর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এই ডিভাইসগুলো আসলে কোনো কাজেরই না। তারপর ক্রোধ জ্বলে উঠে এক এক টেস্ট যন্ত্রগুলোকে আঘাত করে মাটিতে ভেঙে গুঁড়িয়ে দিল। তার দৃষ্টিতে ছিল অভিমান আর অস্বীকারের এক কঠিন মিশ্রণ, যেন নিজের অনুভূতিকে মুছে ফেলতে চাইছে কিন্তু পারছে না। সব ভেঙে চুরমার করে অবশেষে জ্যাসপার এক্সিকিউটিভ চেয়ারে এসে বসলো। মাথা পিছনে হেলান দিয়ে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্যে, যেন নিজের ভিতরে জমে থাকা রাগের আগুনটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে চায়। কিন্তু চোখ বন্ধ করতেই তার মনে ভেসে উঠল ফিওনার উজ্জ্বল হাসি, যত্ন নিয়ে তার হাতে মলম লাগানোর দৃশ্য, আর সেই কোমল স্পর্শ যা তাকে ছুঁয়ে যায়। মনে পড়ল সেই মিষ্টি চুম্বন, যে চুম্বন তার হৃদয়ের গভীরে এক কোমল স্পন্দন সৃষ্টি করেছিল। জ্যাসপারের মনের তীব্র রাগ ধীরে ধীরে গলে যেতে লাগলো। অনুভব করলো এক অজানা শীতলতা, যেন ফিওনার স্মৃতিগুলো তাকে শান্ত করতে চাইছে। এক গভীর নিঃশ্বাস ফেলে নিজের সত্তাকে যেন তিরস্কার করে বিড়বিড় করে বলল, জ্যাসপার অরিজিন, ড্র্যাগন প্রিন্স, নিজের ধ্বংস নিজেই ডেকে আনলে। এই মুহূর্তেই তার ভিতরে যেন দ্বন্দ্বের স্রোত বয়ে গেল। একদিকে তার অহংকার, অন্যদিকে ফিওনার প্রতি গোপন সেই আবেগ, যা তাকে ধীরে ধীরে আবদ্ধ করছে, তার সমস্ত শক্তি শিথিল করে দিয়ে নিঃশব্দে তার মনের গভীরে প্রবেশ করেছে। সারা রাত ল্যাবেই কাটানোর পর সকালে জ্যাসপার বাড়ি ফিরে আসলো। তার সারা শরীর ক্লান্ত, মন ভারাক্রান্ত, কিন্তু যখন তিনি হাউসে প্রবেশ করলেন তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। কিচেনে সবার আগে ফিওনা আর অ্যাকোয়ারা ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ এক গোলাপি খরগোশ ছুটে এসে দাঁড়ালো জ্যাসপারের পায়ের কাছে। এটা যেন কোনো অদৃশ্য শক্তি ছিল যা ফিওনার দিকে তাকে টেনে আনছে। ফিওনা দ্রুত কিচেন থেকে বেরিয়ে এসে খরগোশটা ধরতে চাইল। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জ্যাসপারের পায়ের কাছ থেকে খরগোশটা তুলে নিল, কিন্তু এই সময়ই তার চোখগুলো অদ্ভুতভাবে জ্যাসপারের দিকে উঠে এলো। চোখে এক গভীর চুপচাপ ভাব, এক অপ্রত্যাশিত ভাব ছিল, যা দেখে জ্যাসপার বুঝতে পারলো কিছু একটা ঘটছে। ফিওনা খরগোশটা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলো, চোখে চোখ রাখলো। তার প্রশান্ত মুখের ওপর কিছু অব্যক্ত কথা ছিল, যেন সে নিজে বুঝতে পারছে এই মুহূর্তে তাদের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, যা তাদের সম্পর্ককে এক নতুন দিশা দেখাতে চলছে। ফিওনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে ধরা পড়ে জ্যাসপারের মুখের গম্ভীরতা। জ্যাসপার কিছু না বলে তীক্ষ্ণ চোখে একবার তাকিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। ফিওনা ধীরে ধীরে খরগোশটাকে নিচের কোলে নিল, তার কোমল হাত দিয়ে তাকে সামলে কিচেনের দিকে হাঁটা দিল। চোখের কোণে এক মৃদু হাসি ফুটে উঠল। খরগোশটাকে আদর করে বলল, পিঙ্কি, তুমি আর কাউকে পেলে না? ওই দানবটার পায়ের কাছেই যেতে হলো। আমি না থাকলে এতক্ষণে তোমাকে হাঁ করে আগুন ছুঁড়ে ভস্ম করে দিত। খরগোশটা তার কথার অর্থ না বুঝলেও ফিওনার কোলের উষ্ণতায় একরকম নিশ্চিন্ত হয়ে ওর দিকে বড় বড় চোখে চেয়ে থাকলো। আজকের সারাটা দিন ফিওনা নিজেকে বইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিল, একটি নতুন উপন্যাসের আকর্ষণে ভেসে চলছিল। খরগোশটি তার পাশে ছিল সারাক্ষণ, নীরব আর আদর প্রিয়, যেন সব সময় তার সঙ্গী হয়ে থাকলো। তবে হঠাৎ করেই দরজায় খোলার মৃদু শব্দ শুনতে পায় ফিওনা। অ্যাকোয়ারা ফিওনার কক্ষে আসে খরগোশটার অবস্থা দেখতে। খরগোশটি দরজার পাশেই ঘুরঘুর করছিল, তার চোখে কিছুটা আতঙ্ক ছিল, যেন কিছু ঘটতে চলেছে। স্লাইডিং হয়ে দরজা খুলতেই খরগোশটি দ্রুত দৌড়ে বেরিয়ে যায়। অ্যাকোয়ারা কিছু বুঝে ওঠার আগেই খরগোশটি তীব্র গতিতে করিডোরে চলে যায়। ফিওনা, ওকে আটকাও, আলবিরা আর থার্নিয়াস দেখলে সর্বনাশ হয়ে যাবে। অ্যাকোয়ারা চিৎকার করে বলল, তার গলা তীক্ষ্ণ আতঙ্কে ভরা। ফিওনা তড়িঘড়ি বিছানা থেকে উঠে পা ফাঁক করে খরগোশটিকে ধরার জন্যে দৌড়ে চলে গেল, কিন্তু খরগোশটির গতিও ছিল অপ্রতিরোধ্য। সে যেন অজানা এক শক্তি নিয়ে করিডোরে দৌড়াচ্ছিল। শেষ পর্যন্ত সে করিডোরের শেষ প্রান্তে চলে যায়।
একদম জ্যাসপারের কক্ষের সামনে এসে থেমে দাঁড়ায়, চুপচাপ বসে পড়ে যেন তার গন্তব্য শেষ হয়ে গেছে। ফিওনা তার পিছনে এসে দাঁড়ালো, একটু বিরক্ত আবার একটু উদ্বিগ্ন। ফিওনা খরগোশটাকে ধরতে ছুটে এসে দাঁড়ালো জ্যাসপারের কক্ষের সামনে। তার হয়তো ধারণাই ছিল না যে জ্যাসপারের ঘরের দরজা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজনের জন্যেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। তাই সে সেখানে দাঁড়াতেই দরজা স্লাইডিং হয়ে নিঃশব্দে খুলে গেল, যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছে। খরগোশটি সেই সুযোগে ফাঁক গলে দ্রুত ঘরের ভিতরে ঢুকে পড়ল। ফিওনা একটু ইতস্তত করলেও দরজার সামনে দাঁড়ানোতেই দরজাটি বন্ধ হচ্ছিল না, তাই বন্ধ হয়েই সে আবার কিছুটা এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই তার দৃষ্টি থমকে গেল। জ্যাসপার খালি গায়ে একেবারে নিস্তব্ধ হয়ে উবুর হয়ে শুয়ে আছে। তার শক্তিশালী কাঁধ আর পেশিগুলো আবছা আলোয় স্পষ্ট হয়ে ফুটে উঠছে। নিঃশ্বাসের ছন্দে তার পিঠের মসৃণ ত্বকে হালকা আলো ছায়ার খেলা যেন এক শিল্পকর্ম। ফিওনার মন কিছুটা অস্থির হলো, কিন্তু সে দ্রুতই নিজেকে সামলে নিল। ফিওনা আস্তে আস্তে জ্যাসপারের ঘরে ঢুকলো। তবে এই পণ্ডিত খরগোশটা যেন আর এক কাণ্ড করল। সে হঠাৎই লাফিয়ে পড়ল জ্যাসপারের পিঠের উপর, আর সাথে সাথেই জ্যাসপার চমকে লাফিয়ে উঠল। ধীর দৃষ্টিতে তাকিয়ে দেখল সামনেই ফিওনা, আর তার পিঠের ওপর সেই উশৃঙ্খল খরগোশ। জ্যাসপার ক্ষুব্ধ হয়ে দ্রুত বিছানা থেকে নামতেই খরগোশটা সারা বিছানা জুড়ে এদিক ওদিক দৌড়তে শুরু করলো। সাথে সাথে বিছানাটাকেই যেন উলট পালট করে দিয়ে গেল। জ্যাসপার কড়া গলায় বলল,